আবারও স্বাগত একুশে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনায় আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টুডিওতে পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। মাসরুর রিয়াজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে। এবং শুরুতে যে প্রশ্নটা করতে চাই, সবাই বলছে নতুন সরকার অনেক চ্যালেঞ্জ, কিন্তু আমরা একটু ভাগ করে বলতে চাই, কারণ এই কথাগুলো খুব কমন হয়ে গেছে। আমরা একটু এই মুহূর্তে ব্যবসায়ীরা তো আসলে একটা বড় ধরনের সুযোগ চাচ্ছিলেন নির্বাচিত সরকারের দিকে, এবং ব্যবসার সবচেয়ে বড় সংকটটা হচ্ছে গ্যাস সংকট, এবং এলপিজির দাম বাড়ানো হয়েছে। তারপরে এলপিজির ক্রাইসিসটা কিন্তু মেডিকেট করা যায় নাই। এই যে জ্বালানি সংকট নতুন সরকারের জন্য কত বড় ইফেক্ট হতে পারে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাদেরকে। দেখেন, এই মুহূর্তে নতুন সরকার উত্তরাধিকার সূত্রে একটা সংকটময় অর্থনীতি পেতে যাচ্ছে, এবং সেই সংকটময় অর্থনীতির অন্তত 6-7টা বিভিন্ন বিশেষ দিক আছে। তার মধ্যে দুটো দিক আছে বা দুটো পিলার আছে পুরো অর্থনীতিকে একেবারে ধসিয়ে দিতে পারে। সেই দুটো দিক, একটা হলো ব্যাংকিং, আরেকটা হলো এই এনার্জি। এই দুটো জায়গাতেই আমরা এই মুহূর্তে খুব ভালনারেবল অবস্থায় আছি। তো ব্যাংকিং এর কথা নতুন করে বলার কিছু নাই। কিছু এখানে লুটপাট বন্ধ করার উদ্যোগ গত 18 মাসে সাকসেসফুল হয়েছে, কিন্তু ওভারঅল ব্যাংকিং ব্যবস্থা এখনো বেশ ভালনারেবল। তার চেয়েও ভালনারেবল অবস্থায় আছে আপনি যে ইস্যুটা বললেন, আমাদের জ্বালানি খাত। এটার মূল কারণ হলো 2011 সাল থেকে কন্টিনিউয়াসলি 24 সালের অগাস্ট পর্যন্ত খুব ইচ্ছাকৃত এমন নীতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ভিত্তিতে আমাদের এনার্জি সিকিউরিটি একেবারে পঙ্গু করে দেওয়া হয়েছে। একদিকে আমার ডোমেস্টিক যে আমার জ্বালানির বিভিন্ন সূত্র বা বিভিন্ন আমার কস্ট এফেক্টিভ যে জ্বালানির সোর্স, সেগুলোকে পাশ কাটানো হয়েছে। আপনি জানেন 2011 থেকে শুরু করে এখন পর্যন্ত, যদিও গত কয়েক মাস আগে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা এখনো বাস্তবায়ন হয়নি। এখন পর্যন্ত গত 15 বছরে ডোমেস্টিক গ্যাস সেক্টরে কোনো নতুন কূপ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়নি। আমরা 15 বছর পিছিয়ে আছি সেই জায়গাটায়। এবং একই সময়ে, যেহেতু এটা খুব স্বাভাবিক, একটা উন্নয়নশীল দেশে প্রতিনিয়ত ডিমান্ড বাড়বে, জ্বালানির সাথে লিঙ্ক করা বিদ্যুতের একটা বড় অংশ আপনি জানেন গ্যাস থেকে উৎপাদিত হয়, রাইট? তখন আমাদেরকে ইম্পোর্টেড এলএনজি সেটার উপর নির্ভর করে ফেলা হয়েছে। সেই 2016 সাল থেকে বা 17 সাল থেকে সেই উদ্যোগটা নিয়ে আমরা ওভারঅল 24-এর 5ই অগাস্ট যখন আমাদের গণঅভ্যুত্থান সফল এবং আগের সরকারের পতন হয়, আমরা তখন অলরেডি এনার্জি সিকিউরিটির দিক থেকে আমরা একটা মোটামুটি পঙ্গু অবস্থায় চলে গেছি। এখন আমরা গত 18 মাসে ইন্টারিম গভর্নমেন্টকে একটা সাধুবাদ আমি জানাই, যে ওনারা ওই এনার্জি সেক্টরে অলিগার্ক, রাজনৈতিক মদতপুষ্ট বড় বড় ব্যবসায়ী গ্রুপ, তাদের বেনিফিটের জন্য পুরো সেক্টর এবং ইকোনমি সেটাকে মানে হস্টেজ করা হচ্ছিল, সেটাকে ওনারা বন্ধ করেছেন। নতুন কোনো অলিগার্কিক বেনিফিট কোথাও যায়নি, কিন্তু সমাধান সেইগুলো আসেনি। আপনারা জানেন যে আমাদের গত 18 মাসে আমরা কোনো নতুন রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট, সেটা মানে কোনো ধরেন এলওআই যেটাকে বলে, লেটার অফ ইন্টেন্ট বা অ্যাপ্রুভাল দিতে পারিনি। গ্যাস অনুসন্ধানে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এখনো সেগুলোর বিডিং হয়নি। 3টা ব্লক অফশোর এবং অনশোরে আইডেন্টিফাই করে, যার ফলে আমরা জ্বালানির দিক থেকে কিন্তু একটা দুর্ভিক্ষর দিকে, সংকটে আগে থেকেই আছি। এখন সামনে জ্বালানি দুর্ভিক্ষর মধ্যে আমরা পড়তে যাচ্ছি, এবং জ্বালানি এমন একটা বিষয়, সেটাতে যখন আপনার ডিসরাপশন হয় তখন পুরো অর্থনীতি একযোগে ভেঙে পড়ে। একদিকে আপনার বিদ্যুৎ কেন্দ্রের ডিসরাপশন হবে, বিদ্যুৎ উৎপাদনে। দ্বিতীয়, আপনার ট্রান্সপোর্টেশনের সমস্যা। তৃতীয় হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, যেগুলো গ্যাস নির্ভর বা জ্বালানি নির্ভর, তাদের ফুল আউটপুট তারা প্রোডাকশনে থাকতে পারবে না, যার ফলে আমার ইকোনমিক আউটপুট কমে যাবে, এমপ্লয়মেন্ট কমে যাবে। জি, এমপ্লয়মেন্টের কথা বলছিলেন আপনি। এর সাথে বিনিয়োগের অবস্থাটা খুব বাজে, গত 18 মাসে আরও বাজে হয়েছে আমি যদি ভুল না করি। এবং সেইখানে অনেকেই মনে করছেন যে দারিদ্র্য সীমার হার বা এটা আবার জাম্প করতে পারে, এক দশক পরে আবার আমাদের এটা খুব বড়োভাবে সামনে আসতে পারে। এবং শ্রমবাজারের যে অবস্থা, সেটা আপনি ইন্টারন্যাশনাল মার্কেট চিন্তা করেন, আমাদের দেশের ভিতরে মার্কেট চিন্তা করেন, বিনিয়োগ না বাড়লে শ্রমবাজার তো চট করে বড় হবেও না। সুতরাং এই যে বিশাল পরিমাণ মানুষের দেশ আমাদের দেশের, খুব সহজ আমরা বুঝি যে আমরা চাকরি চাই,
একটা নিরাপত্তার মোটামুটি একটা চাকরি চাই আর বাজার দরটা ঠিক চাই, এর মানে বেসিক চাওয়া। সেই বেসিক চাওয়ার জায়গায় শ্রমবাজারকে এক্সপান্ড করার জন্য বা শ্রমবাজারকে একটু ভালো জায়গায় নেওয়ার জন্য কতটুকু চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন নতুন সরকারের কাছে, এবং তাদের যে ভিশন, তারা যে 31 দফা বলছে, সেইখানের মধ্যে কি কোনো ছায়া দেখতে পাচ্ছেন কিনা? বাংলাদেশের নিজস্ব যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সেই দিক থেকেই দেখি, আর বিএনপি যে সরকার গঠন করতে যাচ্ছে, বিএনপির শুধুমাত্র ম্যানিফেস্টো তো আসলো ইলেকশনের হয়তো এক সপ্তাহ আগে। আমরা যদি গত 1.5 বছর বিএনপির যে বিভিন্ন বিএনপি, বিশেষ করে বিএনপি প্রধান জনাব তারেক রহমানের বিভিন্ন বক্তব্য দেখি, সেখানে অর্থনৈতিক বিষয়গুলায় যে 3টা জিনিস সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে, সেটা হলো অর্থনৈতিক স্থিতিশীলতা বা পুনরুদ্ধার, দ্বিতীয়ত অর্থনৈতিক সুশাসন, আর তৃতীয়ত হলো কর্মসংস্থান। সুতরাং ক্রাইসিস ম্যানেজমেন্টে সুশাসন এবং পুনরুদ্ধার, আর সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য উনি কিন্তু চমৎকারভাবে একটা মানে অ্যাসপিরেশনাল বা ফরওয়ার্ড লুকিং মানে পার্সপেক্টিভ থেকে এমপ্লয়মেন্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এইটার কারণটা হলো বাংলাদেশের যে ওভারঅল আমার যে উন্নয়নের যে ডাইনামিক্স, আমার যে পপুলেশন ডাইনামিক্স, আপনি জানেন আমরা জনবহুল দেশ, আবার সেই জনসংখ্যাটা খুব ইয়াং পপুলেশন। আমাদের 68% জনগণ ওয়ার্কিং এজ পপুলেশন, আর তার মধ্যে আমরা যেটাকে বলি একটা মিডিয়ান এজ অনলি 28 বছর, সো ভেরি ইয়াং পপুলেশন। এবং সেইখানে 20-22 লক্ষ তরুণ তরুণী প্রতি বছর লেবার মার্কেট বা শ্রমবাজারে আসে। সুতরাং এই দেশকে সামনের দিকে এগিয়ে যেতে হলে অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে এবং মানব উন্নয়নের দিক থেকেও যদি চিন্তা করি, আমার কর্মসংস্থান হলো আমার সবচেয়ে বড় ব্রিজ। আমার সামনে বর্তমানে যেখানে আছি সেটাকে ধরে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, নেক্সট লেভেল অফ প্রসপ্যারিটি বা প্রবৃদ্ধির নেক্সট লেভেলে যেতে। সুতরাং সেই জায়গায় কঠিন চ্যালেঞ্জ বিরাজ করছে। সেটা কি? আপনারা গত 18 মাসের মানে ইন্টারিম গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার আরো কয়েক বছর আগে থেকেই আমি বলবো, বিশেষ করে 17-18 সাল অনওয়ার্ডস আমাদের কিন্তু কর্মসংস্থানের সৃষ্টির যে চাকা, সেটা স্লো ডাউন করা শুরু করেছে। আপনারা যদি একটা বিশ্ব ব্যাংকের একটা 2018 সালে 19 সালে আপনার তারা জবস রিপোর্ট বলে, জবস ডায়াগনস্টিক রিপোর্ট বলে একটা রিপোর্ট, এটা গুগল করলেই যে কেউ দেখতে পাবে, এটা পাবলিকলি অ্যাভেলেবল ম্যাটেরিয়াল। সেখানে দেখিয়েছে যে 2001 থেকে 10 বাংলাদেশের এমপ্লয়মেন্ট মানে বৃদ্ধির গতি ছিল বছরে 3.5%-এর উপরে। এবং এই সময়টা কিন্তু মূলত আপনারা জানেন যে 2001 থেকে 6 বিএনপি সরকার ছিল, এবং বিএনপি সরকারের যে এই প্রো এমপ্লয়মেন্ট পলিসিগুলো ছিল, প্রো প্রাইভেট সেক্টর পলিসিগুলো ছিল, তার কারণেই কিন্তু এই জব ক্রিয়েশনটা 3.5%-এ চলে গেছিল। কিন্তু 19 সালে যখন 2010 থেকে 18 ফিগার দিল, যে সময়টা পতিত আওয়ামী লীগ সরকার ছিল, এটা নেমে তখন 1.7%-এ চলে আসছে। আমি প্রিটি শিওর এটা এখন হয়তো 1%-এর আশেপাশে আছে, আরো কমেছে। এবং গত 18 মাস, এটার কারণটা হলো এমপ্লয়মেন্ট যেখান থেকে আসবে মূলত বেসরকারি খাত থেকে, বিনিয়োগ, বাণিজ্য, স্মল বিজনেস, 3টা জায়গা, আর সরকারি বিনিয়োগ থেকে সামান্য কিছু এমপ্লয়মেন্ট আসবে। কিন্তু সেটার উপর নির্ভর করা ঠিক না, কারণ সরকারের কাজ মানে নিজে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা না, বেসরকারি খাতকে এনেবল করা। সেই জায়গায় তো আসলে 2000 আমি বলবো 14 থেকে বিশেষ করে কোনো ধরনের প্রো প্রাইভেট সেক্টর গ্রোথ পলিসিস আসে নাই, উল্টা গভর্নেন্স ভেঙে পড়েছিল, রেগুলেটরি গভর্নেন্স, ইকোনমিক গভর্নেন্স। সুতরাং এমপ্লয়মেন্ট যে কমে যাবে সেটাই স্বাভাবিক, আর এমপ্লয়মেন্ট কমলে সেটার সাথে সাথে কিন্তু পভার্টিও বেড়ে যায়। আমরা গত 18 মাসে সরকারি কোনো আপডেট পাইনি, কিন্তু বেসরকারি যেমন পিপিআরসি একটা দিয়েছে, সেটার অনুযায়ী কিন্তু আনএমপ্লয়মেন্টের সাথে সাথে আন্ডার এমপ্লয়মেন্ট বেড়েছে। আর আরেকটা নাম্বার আছে, মানে পপুলেশনের যে অংশটা অর্থনৈতিক কর্মকাণ্ড, ট্রেনিং বা এডুকেশন, মানে এটাকে নিট পপুলেশন বলে, NEET, নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং। সুতরাং কোনো ধরনের মানে উৎপাদনশীল বা কার্যকর রোলে তারা নাই। এই জনসংখ্যাও বেড়ে গেছে বাংলাদেশে, তার সাথে সাথে পভার্টিও বেড়ে গেছে। সুতরাং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা ছাড়া
আমাদের আর কোনো গত্যন্তর নাই। তবে এমপ্লয়মেন্ট তো আকাশ থেকে আসবে না, আর সরকারের পক্ষে অল্প কয়েক হাজার এমপ্লয়মেন্ট হয়তো বছরে ক্রিয়েট করতে পারবে, সেগুলো টেকসই না। কিন্তু টেকসই এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে গেলে বেসরকারি খাত বা বেসরকারি অর্থনীতি যেটা, সেটাকে চাঙ্গা করতে হবে। সেই জায়গায় বিনিয়োগের অবস্থা ভালো না। 22% জিডিপির 22%-এ নেমে এসছে। এফডিআই তো বরাবরই কয়েক দশক ধরেই আমাদের খারাপ। বাণিজ্যে আমাদের এক্সপোর্টটা আমাদের একটা বড় অর্থনীতির ভিত্তি বা প্রবৃদ্ধির, সেই জায়গায় গত অগাস্ট থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত 5 মাস কিন্তু আমাদের এক্সপোর্টে নেগেটিভ প্রবৃদ্ধি। নেগেটিভ প্রবৃদ্ধি চলছে। আর আর তার সাথে সামনের দিনে বেশ কয়েকটা গ্লোবাল এবং বাংলাদেশ স্পেসিফিক এক্সপোর্টের চ্যালেঞ্জ আছে। একটা তো অলরেডি শুরু হয়ে গেছে, ট্রাম্প ট্যারিফ, রেসিপ্রোকাল ট্যারিফ। সেটার ইম্প্যাক্ট শুধু আমেরিকায় না, ইউরোপে পড়া শুরু করেছে। কারণ চায়না যখন আমেরিকাতে তার হাই ট্যারিফ হলো, ইন্ডিয়া গত সপ্তাহ পর্যন্ত, তার আগ পর্যন্ত হাই ট্যারিফ ছিল, গত সপ্তাহে 18%-এ নেমে এসছে। তারা কিন্তু ইউরোপে অ্যাগ্রেসিভ মার্কেটিং শুরু করেছে। শুধু ইউরোপ না, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা। সো ওগুলো আবার বাংলাদেশের মার্কেট, আর ইউরোপ তো সবচেয়ে বড় মার্কেট। তো এখানে কিন্তু ইউরোপে বাংলাদেশের এক্সপোর্ট পড়তে শুরু করেছে। আচ্ছা, এলডিসি গ্রাজুয়েশন আছে, যেটা আমি মনে করি না এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম, বাট ওয়ান অফ দ্য প্রবলেম। সেইখানে সেটা এই বছর হোক আর আগামী বছর হোক, তার 3 বছর পরে ইউরোপিয়ান মার্কেটে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস হারিয়ে ফেলবো। তখন ইন্ডিয়ান গার্মেন্টস যাবে শূন্য ট্যাক্সে, ডিউটিতে, আর আমাদের যাবে এভারেজ 11% ট্যাক্সে। তাইলে আমরা সেই কম্পিটিশন কিভাবে মানে সহ্য করবো? পারবো না। আর তার সাথে সাথে গ্লোবালি আপনার বিভিন্ন রেগুলেশন চেঞ্জ হচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মানি, ইউকে, আবার কোম্পানি লেভেলে আমাদের লার্জেস্ট বায়ার বাংলাদেশের ইম্পোর্টার H&M, তারা সবাই এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস এই ধরনের বিভিন্ন রিকোয়ারমেন্ট বাড়িয়ে দিচ্ছে তাদের সোর্সিং। মাসুদ, আমরা কাছে আবারও আসবো। আমরা ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে একটু আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই। আমাদের কাছে বাণিজ্য সচিব কিছু কথা বলেছিলেন, কিন্তু তার আগে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। ছোট্ট একটা বিরতির পর আমরা এসে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। দর্শক, 21শে বিজনেস এই অংশটি দেখছেন আপনারা আলোক হেলথ কেয়ারের হাসপাতালের সৌজন্যে এবং পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকার। নিচে একটা ছোট্ট বিরতি, ফিরছি বিরতির পরেই। দর্শক, বিরতির আগে অর্থনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর এম মাসুর রিয়াজের সঙ্গে। দর্শক, 21শে বিজনেসের এই অংশটি আপনারা দেখছেন আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ। আবারও ফিরছি আলোচনায়। বিরতিতে যাবার আগে দেশের কর্মসংস্থান এবং জ্বালানি সংকট, দুইটা বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। ইন্টারন্যাশনাল সম্পর্কগুলোর কথা সামনে আসছে। এবার একটু ক্লোজের দিকে আসতে চাই। আমাদের এই গত 18 মাসে অন্তর্বর্তী সরকারের নানান ধরনের আর্থিক সংস্কারের ব্যাপার এসেছে এবং কিছুটা অ্যাপ্লিকেবল করা গেছে, কিছুটা সময় লাগবে, চট করেই তো কোনো কিছু হবে না। আবার কিছু কিছু নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, রাজনৈতিক সরকার আসলে একে টানবে কিনা ওই সংস্কারগুলোর ব্যাপারটা। যদিও বিএনপি সংস্কারের কথা নিজেও বলছে, তার জুলাই চার্টারে সে সাইন করেছে, গণভোটেও একটা হ্যাঁ ভোটের ব্যাপার আছে। আবার সংসদে এবার আমরা একটা ছায়া সংসদ দেখছি, তার মানে একটা ছায়া অর্থমন্ত্রীও আমরা দেখতে পারবো বিরোধী জোট থেকে। এই যে সার্বিক যে বিষয়টা, কোনো একটা আন্দোলনের পরে বা যখন একটা মুভমেন্ট হয় বাংলাদেশে, একটা ইতিবাচক ভাইব আমরা দেখতে পারি সব জায়গায়, মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়। কিন্তু সেইটা খুব বেশি দিন যে খুব মানে চকচকে থাকে এমনটা আমরা দেখি না। তো এইখানে আপনার কাছে আসলে পরামর্শ সরকারের প্রতি কি থাকবে? এবং সাধারণ মানুষদের মধ্যেও অর্থনীতির এত কঠিন বিষয়গুলো বোঝার সক্ষমতা সবসময় সবার থাকে না, সুতরাং তাদের জন্য আসলে তাদের মানে ব্যক্তি পর্যায়েরও চ্যালেঞ্জগুলো কি দেখছেন? তো দেখেন, প্রথম বিষয়টা হলো যে সমস্যা এবং সুযোগগুলো নিয়ে রেকগনিশন আছে নাকি, মানে সেগুলো আইডেন্টিফাইড নাকি। আমরা যদি বিএনপির ম্যানিফেস্টো দেখি, এবং তার চেয়ে ইম্পর্টেন্ট জনাব তারেক রহমান সাহেবের বিভিন্ন বক্তব্য গত 6 মাস বিশেষ করে বা 1 বছরের দেখি, উনি কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশের যে মূল যে সমস্যাগুলো, সেটা গণতন্ত্রের সুসংহতকরণ হোক, রাষ্ট্রীয় ব্যবস্থার সংস্কার, এবং রাষ্ট্রের যে বিভিন্ন কাঠামো এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা দক্ষতা, সেগুলোকে শক্তিশালীকরণ, আইন মানে ট্রান্সপারেন্সি, যেটাকে আমরা মানে জবাবদিহিতা এবং ট্রান্সপারেন্সি বিষয়টা, দুর্নীতিকে একেবারে দমন করা, এবং তার সাথে সাথে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা সবার জন্য, সব ধরনের মানুষের জন্য, নারী পুরুষ। যেটা জামাতের সাথে বিএনপির সবচাইতে বড় একটা ডিফারেন্স ছিল, বিএনপি সেখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ করেনি, বরঞ্চ আরো স্পেসিফিক্যালি নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ডের মতো বেশ কিছু স্পেসিফিক প্রোগ্রাম
কিন্তু দিয়েছে। সুতরাং প্রথম ধাপটা ভালো ভাবে পার হয়েছে। দ্বিতীয় ধাপটা হলো এখন সেই যে দ্বিতীয় এবং তৃতীয় ইন্টার রিলেটেড, এটার বাস্তবায়ন এবং কিভাবে বাস্তবায়ন হবে। তো দেখেন, বাংলাদেশের একটা সমস্যা হলো সেই কয়েক দশক ধরে এখানে আইন কানুন মোটামুটি ভালোই থাকে। বিভিন্ন 16 সালের পরে সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট ছিল, টোটাল গভর্নেন্স, ডেমোক্রেটিক রাইট সবকিছু ভেঙে পড়েছিল। বাট ইন জেনারেল গত কয়েক দশক যদি আমি দেখি, আমাদের এখানে অনেক সময় ভালো প্ল্যান থাকে, ইচ্ছে থাকে, কিন্তু বাস্তবায়নের ডিফিকাল্টি বা বাস্তবায়নের ক্ষেত্রে অন্তরায় আলটিমেটলি অনেক বাধা সৃষ্টি করে। সুতরাং বিএনপি সরকারকে সর্বপ্রথম যে জায়গাটায় মনোযোগ দিতে হবে, যে এত চমৎকার ইস্যু এবং প্ল্যানগুলো যারা ওনারা দিয়েছেন এবং হাইলাইট করেছেন, সেগুলো বাস্তবায়ন কিভাবে হবে, ইমপ্লিমেন্টেশন। হ্যাঁ, সেইখানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে সরকারের রিসোর্স, সেটা শুধু টাকা না, টাকার বাইরেও অনেক রিসোর্স আছে। ইমপ্লিমেন্টেশন যে পরিকল্পনা, সেটার যে এফিকেসি বা কার্যকারিতা, কারা ইমপ্লিমেন্ট করবে, সেই জায়গায় সিভিল সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সরকারের প্রায়োরিটি বাস্তবায়ন কিন্তু মূলত সিভিল সার্ভিস করে। সেই সিভিল সার্ভিসে আমাদের অনেক ধরনের সমস্যা গত 18 মাস ধরে বিরাজ করছে। এগুলো শুরু হয়েছিল সিভিল সার্ভিসের অতি রাজনীতিকীকরণ 16-17 সাল থেকে, এবং সেখানে অনেক ধরনের সমস্যা হয়েছে। কিন্তু এই সিভিল সার্ভিসের একটা স্টেবিলিটি এবং এফিসিয়েন্সি কিন্তু গত 18 মাসে পুরোপুরি ফেরত আসেনি। সুতরাং সেই জায়গাটায় নজর দিতে হবে, কারণ সিভিল সার্ভিস ছাড়া রাজনৈতিক সরকার তাদের যে কার্যক্রম, প্রমিসেস, প্রোগ্রামস, এগুলো বাস্তবায়নটা অলমোস্ট ইম্পসিবল। এরপরে হলো যে ব্রডার স্টেক হোল্ডার, তাদের কাছে পৌঁছাতে হবে, বিশেষ করে সংস্কার এজেন্ডা নিয়ে। রিফর্মস খুব কঠিন বিষয়, সেটার বাস্তবায়নের সাথে সাথে রিফর্মের ক্ষেত্রে যে সময় লাগে, অনেক ক্ষেত্রে কিছু শর্ট টার্ম পেইন সহ্য করতে হয়। এগুলো নিয়ে কিন্তু জনগণ বা ব্রডার স্টেক হোল্ডারদেরকে অবহিত করে তাদেরকে তৈরি করতে হবে, তাদের এক্সপেকটেশন ম্যানেজ করতে হবে, প্রত্যাশাটা ম্যানেজ করতে হবে। আর ফাইনালি টিম, মানে এইটা বিএনপি সরকারের মানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি শপথ নিতে যাচ্ছেন আগামীকাল বিকেলবেলা, ওনার তো ইচ্ছা পরিষ্কার, ওনার সংকল্প পরিষ্কার, কিন্তু বাস্তবায়ন হবে ওনার মধ্যে আর সিভিল সার্ভিস বা মাঠ পর্যায়ের মধ্যে থাকবে ওনার যে রাজনৈতিক টিম, মন্ত্রী বলি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওনার যে টিম থাকবে, সেই টিমে সঠিক অভিজ্ঞতা এবং সঠিক যোগ্যতার লোক সঠিক জায়গায় আছে নাকি। একেবারে 100% হয়তো এনশিওর করা সম্ভব না, বাট যতটুকু সম্ভব, বিশেষ করে ক্রিটিক্যাল জায়গাগুলো, যেমন আপনি একটু আগে বলছিলেন যে এমন আমাদের, মানে খুব যথার্থই বলছিলেন, এনার্জিতে আমাদের বড় ক্রাইসিস, ইকোনমিতে আমাদের বড় ক্রাইসিস আছে, আমাদের ব্যাংকিং সেক্টরে বড় স্টেবিলাইজেশন আছে, বিনিয়োগে যেটা ছাড়া আমরা এমপ্লয়মেন্ট ক্রিয়েশন সাস্টেইনেবল টেকসই ভাবে অসম্ভব, সেই জায়গাগুলো, এবং এর বাইরেও আর অনেক জায়গা, ল অ্যান্ড অর্ডারের বিষয় আছে, জনপ্রশাসনকে একটা শক্ত জায়গায় আনার বিষয় আছে, হেলথের অ্যান্ড এডুকেশন, এটার অবস্থা বেশ নাজুক। সুতরাং রাইট মানুষ রাইট জায়গায়, সেই টিম তখন হবে ওনার মূল শক্তি সেই বাস্তবায়ন করার জন্য। অসংখ্য ধন্যবাদ এম মাসুর রিয়াজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক, আমরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং নতুন সরকারের চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসুর রিয়াজের সাথে। এই পর্যায়ে নিচ্ছি ছোট একটা বিরতি, ফিরব দুপুর 2:30টায়। 21 বিজনেসের সঙ্গেই থাকুন।